সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আমরা এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021-এর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণরূপে উপস্থাপন করব। তো আমি চেষ্টা করেছি একটু দেরি হলেও পূর্ণাঙ্গ আকারে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে দেওয়ার, যাতে করে তোমাদেরকে নাম্বার নিয়ে কোনো টেনশন করতে না হয়। আশা করি তোমরা যদি এইভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো তাহলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার গেইন করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা মূল অ্যাসাইনমেন্টের বিষয়ে চলে যাই। তো দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদেরকে আগে প্রশ্নটা জেনে নিতে হবে। ক নাম্বার যখন আমরা অ্যান্সার করব তখন আমাদেরকে আগে প্রশ্নটা বুঝতে হবে। তো আমাদের ক নং প্রশ্নে বলেছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। তারপরে বলেছে তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, উত্তরের সাপেক্ষে গাণিতিকভাবে তোমাদেরকে এটা যুক্তি দিতে হবে। তো প্রথমে আমাদেরকে কি বলেছে, প্রথমে বলেছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বর্ণনা করতে হবে। এখন তুমি যদি এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি সরাসরি লিখে দাও তাহলে বিষয়টা একরকম হয়। আর আমি যেভাবে লিখেছি দেখো, প্রথমে যেহেতু আমরা কি বলেছি এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাহলে আমরা যদি প্রথমে এন্ট্রপির সংজ্ঞাটা দিয়ে দিই তাহলে স্যারের কাছে এই বিষয়টা আরও বেশি গ্রহণযোগ্য হবে। কারণ এন্ট্রপির সাহায্যে আমরা কি করব, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বর্ণনা করব। তাহলে আমাদেরকে জানতে হবে এন্ট্রপিটা কি জিনিস। তো প্রথমে দেখো আমি এন্ট্রপির সংজ্ঞা দিয়েছি, রুদ্ধতাপীয় অবস্থায় বস্তু যে ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। অর্থাৎ এন্ট্রপি হলো বস্তুর এমন একটি অবস্থা যা ভৌত ধর্ম বা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। তো প্রথমে এন্ট্রপির সংজ্ঞা দিয়েছি, তারপরে আমরা এন্ট্রপির সাহায্যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি আমরা বর্ণনা করে দিয়েছি। তুমি যদি এভাবে লেখো তাহলে দেখো প্রথমে উপস্থাপনটা ভালো হলো, আর যখন তোমার উপস্থাপনটা ভালো হবে তখন তোমাকে তোমার টিচার সম্পূর্ণ নাম্বার দিয়ে থাকবে। তো দেখো এটা শেষ হলো। তো দেখো এই প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলেছিল, দ্বিতীয় অংশে বলেছিল যে তিনটা প্রক্রিয়া ছিল, পরিবহন, পরিচালন আর কি বিকিরণ। এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে এন্ট্রপির মানটা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এই বিষয়ে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তো প্রথমে আমি প্রশ্নের কথাটা আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি, তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিবা। তো উপস্থাপন করার পরে আমাদেরকে এবার যুক্তিসহ, এক কথায় গাণিতিক ব্যাখ্যা সহ আমাদেরকে উপস্থাপন করতে হবে যে এন্ট্রপির মানটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। তো লক্ষ্য করে দেখো, আমাদেরকে যদি এন্ট্রপির মানটা মানে বর্ণনা করতে হয় তাহলে আমাদেরকে দুইটা তাপমাত্রা লাগবে। তাহলে দুইটা বস্তুর ক্ষেত্রে দুইটা তাপমাত্রা কি হবে, T1 আর কি হবে, T2। তো T1 T2 থেকে আমাদেরকে কি করতে হবে, গরম বস্তু কর্তৃক হারানো এন্ট্রপির মান বের করতে হবে আর শীতল বস্তু কর্তৃক হারানো এন্ট্রপির মান বের করতে হবে। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে, গরম বস্তু কর্তৃক হারানো এন্ট্রপি কি -dq/T1। এখানে মাইনাস কেন হলো, কারণ হারানো বলেছে। হারানো বলতে কি, মানে ত্যাগ করে দেওয়া না, নিজের কাছ থেকে চলে গেল, তার মানে কি বিয়োগ হয়ে গেল, এই জন্য কি -dq/T1। এবার কি শীতল বস্তু কর্তৃক গৃহীত এন্ট্রপি, গৃহীত মানে কি গ্রহণ করা, গ্রহণ করা বলতে কি বোঝায়, যোগ করা না। তাহলে দেখো এখানে যোগ dq/T2। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন সিস্টেমে অর্জিত মোট এন্ট্রপি ds, ডি বলতে কি ক্ষুদ্র অংশ বোঝায়। আমরা সবসময় দেখবা যে ডেল বা ডি থাকলে ওখানে শেষেরটার থেকে প্রথমটা বিয়োগ করতে হয়, মানে শেষ অবস্থা থেকে প্রথম অবস্থা বিয়োগ করতে হয়। যে কোনো জিনিসেই মনে করো আমার কাছে 50 টাকা আছে, পরবর্তী টাইমে আমি আরও 100 টাকা পাইলাম, তাহলে মোট 150 টাকা হলো। তাহলে মোট 150 টাকা আমার হয়েছে পরবর্তী টাইমে। এখন আমাদের টাকার পরিবর্তন কত হলো, তাহলে 150 থেকে আমরা 50 বিয়োগ করি, তার মানে কি বড়টার থেকে বা শেষেরটার থেকে প্রথমটা বিয়োগ করি। তাহলে কি হবে, শেষেরটা কি ছিল যে +dq/T2, তাহলে +dq/T2 থেকে প্রথম কাটটা কি -dq/T1, -dq/T1 আমরা বিয়োগ করেছি। এবার কি এই দুটো অংশে কি আছে, dq আছে, তাহলে dq কমন যাবে, কমন নিয়ে আমরা এই অংশটি করেছি। তারপরে আমরা যুক্তি উপস্থাপন করেছি যে কেন এন্ট্রপির মান বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেই বিষয়টি। এখানে কি হয় যে যেহেতু কি T1টা T2 এর থেকে বড়, সেহেতু আমরা বলতে পারি কি যে 1/T1 এর থেকে 1/T2 বড়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এন্ট্রপির মানটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা জাস্ট আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো তোমরা এখান থেকে এই বিষয়টা সম্পূর্ণভাবে লিখে নিবে। এবার আসো 2 নাম্বার প্রশ্ন বা খ নাম্বার প্রশ্ন। তো খ নাম্বার প্রশ্নে কি বলেছে, ধরো তুমি 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ার প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো দেখো আমাদের তাপমাত্রা কত দেওয়া আছে, 27°C। তাহলে আমাকে ডিগ্রি সেলসিয়াসের মানটাকে কিসে নিয়ে আসতে হবে, কেলভিনে নিয়ে আসতে হবে। আর কেলভিনে নিয়ে আসতে হলে কী করতে হয়, ডিগ্রি সেলসিয়াসের মানটার সাথে 273 যোগ করে দিলে আমরা কেলভিনের মান পেয়ে যাই। তারপরে V1 এর মান কি,
ওই যে V1 এর মান হচ্ছে খালি আয়তন, তাহলে ভি, আর প্রশ্নে আবার দেওয়া আছে V2 কি 4 গুণ, তার মানে কি এই V1 এর 4 গুণ, তার মানে কি ওই V এর সঙ্গে 4 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে V2 এর মান 4 গুণ। এখন H2 গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, n = 1/2, তাহলে আমরা পাচ্ছি কি 0.5 মোল। এখন রিডবার্গ ধ্রুবকের মান এটা তো আমাদের মুখস্থ, কারণ আমরা জানি কি P সমান NRT সূত্রে এক কথায় যে আদর্শ গ্যাসের সূত্রে কি ছিল, রিডবার্গ ধ্রুবক ছিল। এই রিডবার্গ ধ্রুবকের মানটা কি নির্দিষ্ট 8.314 জুল পার মোল পার কেলভিন, তো ওটা নির্দিষ্ট মান। এখন মেয়রের প্রকল্প অনুসারে সমস্ত প্রক্রিয়ায় ডিইউ যেটা এটা হয় কি 0 হয়, সেক্ষেত্রে বলা যায় কি DQ = DW, মানে কি তাপের পরিবর্তন আর কি কৃতকাজটা কি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কি DQ = DW = কি W, কারণ যে এটা কি কৃতকাজ, তাহলে W কি কাজ, তাহলে এটা ইকুয়াল টু আমরা সূত্র কি লিখতে পারি NRT ln V2/V1। তো জাস্ট আমরা কি করেছি এই সূত্রে পরবর্তীতে যে মানগুলো আমরা পেয়েছিলাম এখানে, যে মানগুলো এখানে পেয়েছিলাম এই মানগুলো আমরা পরবর্তীতে বসিয়ে দিয়েছি। এখন মান বসানোর পরে ক্যালকুলেশন, দেখো ক্যালকুলেশনটা তোমরা ইজিলি পারো, আমি কোনো জায়গাতে স্কিপ করি নাই, আমি লাইন বাই লাইন ক্যালকুলেশনটা করে দিয়েছি, যাতে করে টিচাররা যখন খাতাটা দেখবে স্যাররাও ক্যালকুলেশনটা বুঝতে পারবে, তাহলে স্যারদের কাছে যখন তোমার খাতাটা ভালো লাগবে অবশ্যই তোমরা এখান থেকে বেশি নাম্বার গেইন করতে পারবে। তো ক্যালকুলেশন করে আমরা এই অ্যান্সারটা পাইলাম। তো জাস্ট আমরা কি পড়েছি, এন্ট্রপির পরিবর্তন DS = কি জানি আমরা DQ/T, এটা এন্ট্রপির পরিবর্তনের সূত্র, তোমরা সবাই জানো সূত্র। জাস্ট আমরা DQ এর DQ এর মান বসিয়েছি, তাপমাত্রার মান তো আমরা আগেই পেয়েছিলাম 300 কেলভিন, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত এন্ট্রপির পরিবর্তনের মানটি পেয়ে যাব। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, তো তোমরা এইভাবে করবা। এবার আসো পরবর্তীটা গ নাম্বারে। তো গ নাম্বারের প্রশ্নে কি বলেছে, গ নাম্বার প্রশ্নে বলেছে সমস্ত প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না এই ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। আবার কি হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকাজের মানও নির্ণয় করতে হবে তার সাথে সাথে। তো প্রথমে আগে আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটি করব, পরে ওই প্রশ্নের দ্বিতীয় অংশটি আমরা করব। তো জাস্ট আমাদের দেখো সমস্ত প্রক্রিয়া আমরা জানি কি তাপমাত্রা ধ্রুবক থাকে, তার মানে কি T = কি হবে, ধ্রুবক হবে, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে সমস্ত প্রক্রিয়া। তো খ হতে পাই কি আমরা ওই যে V1 = V আর V2 = V4, এটা আমরা 4V, এটা আমরা খ থেকে পেয়েছি। তো উদ্দীপক ওখানে কি বলেছিল যে চাপটা কি হবে, খ নাম্বারে ওখানে বলেছিল চাপটা কি, মানে পরিবেশের চাপ বা 1 অ্যাটম চাপ আর কি। তো P1 = কি 1 অ্যাটম হবে। তো বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি, দেখো যেহেতু আমরা বয়েলের সূত্র ব্যবহার করব, আমরা দেখো যে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র ছিল, ওখানে কি বয়েলের সূত্রের ক্ষেত্রে কি ছিল, তাপমাত্রা কি স্থির ছিল, এই জন্য এখানে তাপমাত্রা কিন্তু স্থির অবস্থায় ছিল, আর এটাই কি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি P1 V1 = P2 V2, জাস্ট সূত্রে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পেয়েছি। আমি আগে বারবারই বলছি আমি ক্যালকুলেশনে কোনো লাইন গ্যাপ মারি নাই, তোমরা নিজেরাও একবার চোখ বোলালে তোমরা বুঝতে পারবা কি হয়েছে, জাস্ট তোমাকে জাস্ট দেখে যাবা যে ক্যালকুলেশন কীভাবে হয়েছে, কোনো এখানে কোনো মানে জটিলতা নেই, আমি প্রত্যেক লাইন বাই লাইন আমি ক্যালকুলেশন করে দিয়েছি। তো জাস্ট এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার পরবর্তীতে যাব, দেখো পরবর্তীতে ওই যে আমরা হচ্ছে যে চাপটা পেলাম 1/4 অ্যাটম, এই যে এই প্রশ্নে যে অ্যান্সারটা পেলাম আর কি প্রথম অংশে P2 এর মান কি 1/4 অ্যাটম, এই 4 অ্যাটমের মানটা রেখেছি। এখন H2 গ্যাসের ক্ষেত্রে মানে দ্বিতীয় অংশ যেটা আর কি, দ্বিতীয় অংশে কি বলেছিল H2 গ্যাসের ক্ষেত্রে সমস্ত প্রসারণের কৃতকাজ নির্ণয় করতে বলেছিল। তো আমরা জানি কি যে সমস্ত প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের সূত্র কি জানি W = NRT ln V2/V1, কিছুক্ষণ আগেই বললাম আমি। তোমরা অলরেডি তোমাদের বই কমপ্লিট করে ফেলেছো, কারণ তোমরা এখন SSC প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য আমার মনে হয় না যে এইসব জিনিস তোমার না জানা আছে, তোমরা সকলেই জানো, এই জন্য ডিপলি কিছু না বলছি, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা এমনিতেই অনেক প্রেশারে আছো, তোমাদের যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই তোমাদের জন্য মঙ্গল। তো দেখো সূত্রে জাস্ট আমরা কি করেছি মান বসিয়ে আমরা কি ক্যালকুলেশন করে দিয়েছি, জাস্ট অন্য কিছুই না। তো এইভাবে অ্যান্সার হবে। তো ঘ নাম্বারেও তাই, ঘ নাম্বারে কি চার্লসের সূত্রে সাহায্য করতে হবে, আমরা জানি কি চার্লসের সূত্র কি চাপ স্থির। এখন ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে, ঘ নাম্বার প্রশ্নে বলেছে সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ মানে কিন্তু চার্লসের সমীকরণ, সমচাপ মানে চাপটা কি হবে ধ্রুবক হবে, আর চাপ ধ্রুবক থাকে কোথায়, চার্লসের সূত্রে থাকে। তো দেখো সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কি না তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ার গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। তার মানে আমাকে আবার 2টা স্টেপ তুলনা করতে হবে। যদি 4 মার্ক হয় তাহলে দেখছো অংশ কি অর্ধেক অর্ধেক করে, মানে এক অংশ করলে 2 নাম্বার পাবে এরকম করে আর কি। তো কোন প্রশ্নে কত নাম্বার ওইভাবে তো উল্লেখ করে নাই, তো তোমাদেরকে ভালোভাবে বর্ণনা করতে হবে যাতে করে এগুলো নিয়ে তোমাদেরকে প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে। এখন দেখো কঠিন পদার্থ এখানে এখানে যেহেতু চার্লসের সূত্র, আমি কি বললাম চাপ যেহেতু ধ্রুবক আমাদেরকে বলে দিয়েছে, তার মানে এটা কিসের সূত্র হবে, চার্লসের সূত্র হবে, ঠিক আছে। তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি V1/T1 = V2/T2, ঠিক আছে। এই সূত্রে জাস্ট আমরা কি করেছি মান বসিয়ে দিয়ে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করেছি, এটুকুই কাজ,
অন্য কিছুই না, প্রত্যেকটা নিচে প্রত্যেকটার মান বসিয়েছি, দিয়ে কি এই যে এখানে আর আর গুণ করে দিয়েছি। আমরা কি জানি ভাগ অবস্থায় থাকলে কি হয়, আর আর গুণ হয়, মানে 300টা 4b-র সাথে গুণ হবে আর t2টা v-এর সাথে গুণ হবে। দেখো v-এর সাথে t2 গুণ হয়েছে আর 4b-র সাথে 300 গুণ হয়েছে। জাস্ট তারপরে কি আমরা v-টাকে পাশে পার করে দিয়েছি, এপাশে গুণ থাকলে ওপাশে হয় ভাগ, উপরে নিচে কাটলে কি থাকে 1200 কে থাকে তাপমাত্রা। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। এখন আমরা জানি যে এখানে তো তাপমাত্রা আমরা 1200 কে পাইলাম। এখন কঠিন পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ আবার দুই ধরনের হয়ে থাকে। দেখো এই জিনিসটা আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি তোমাদের জন্য। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ মানে সিপি, আর স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সেটা হচ্ছে সিভি। ওই যে আমরা পড়েছি না সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ওই সূত্রের ক্ষেত্রে যে সিপি আর সিভি আছে এই দুটাই হচ্ছে আপেক্ষিক তাপের ক্ষেত্রে সূত্র আর কি। তো জাস্ট এই জিনিসটা আমি উপস্থাপন করেছি, তোমরা এখান থেকে সুন্দরভাবে এটা করে কমপ্লিট করবে। তো দেখো তারপরে আমরা করেছি কি এই যে সিপি এবং সিভি ইকুয়াল টু আর আমি বললাম এইমাত্র, এখানে কি করেছি আমরা, দেখো আমার যেহেতু সিপির মানটা লাগবে, কারণ আমাকে বলেছে স্থির চাপ, আমাদের প্রশ্নের প্রথমেই বলেছিল কি চাপ কি অবস্থায় থাকবে, স্থির বা ধ্রুবক অবস্থায় থাকবে। তার মানে কি সিপিটা আমাকে নির্ণয় করতে হবে, চাপ যেহেতু স্থির সিপি নির্ণয় করতে হবে, সিভিটার পাশে পার করতে হবে। তো দেখো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে আমাকে কী করতে হবে সিপি নির্ণয় করতে হবে, তাহলে সিভি এর পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। তো আর এখন সিভি ইকুয়াল টু আমি কি জানি আর ডিভাইড বাই গামা মাইনাস 1। ঠিক আছে, এখন আর এর মান তো আমরা জানি, এখানেও আর এর মান আমরা জানি, গামার মান হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় 1.4 হয়। ঠিক আছে, মানে হাইড্রোজেন অণুর ক্ষেত্রে হয় 1.4, দিয়ে আমরা মান বসিয়ে জাস্টকে আমরা লসাগু করে ক্যালকুলেশন করেছি। আমি ক্যালকুলেশনও কোনো লাইন স্কিপ মারি নাই, যাতে করে ছাড়রাও বুঝতে পারে ভালো করে। তো এইভাবে আমাদের আসল অ্যান্সারটা আমরা এখানে আপেক্ষিক তাপের পেয়ে যাব। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে, এন্ট্রপির পরিবর্তন যেটা নির্ণয় করতে হবে গ্যাসের ক্ষেত্রে, সেটা সূত্র কি ডিএস ইকুয়াল টু এনসিপি, ওই যে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, তাহলে কি এনসিপি লন টি2 ডিভাইড বাই টি1, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের সূত্র আছে একটা, উদ্দীপকের মানের উপর ভিত্তি করে সূত্র অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো ডিএস এর সূত্র আগে একটা ব্যবহার হলো, ডিকিউ ডিভাইড বাই টি এর সূত্র ব্যবহার হলো, আর এখানে কি আরেকটা সূত্র ব্যবহার হলো। এখানে কেন এই সূত্র ব্যবহার হচ্ছে, কারণ এখানে কি আমার উদ্দীপকের মানগুলো ভিন্ন। ঠিক আছে, জাস্ট আমি এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করে দিলে আমার অ্যান্সার পেয়ে যাব। তো এখন কতটুকু পরিবর্তন হয়েছে কিনা এটা আমাকে ব্যাখ্যা করতে হবে, যেহেতু লাস্টে বলেছে যুক্তি দেখাতে হবে বা তুলনা করতে হবে যে এন্ট্রপির মানের পরিবর্তন হয়েছে কিনা। তো প্রথমে যে এন্ট্রপি পেয়েছিলাম আমরা সেই এন্ট্রপির মান, আর পরে যে আমরা এন্ট্রপি পেলাম সেই এন্ট্রপির মান, দুইটা এন্ট্রপির মান বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে বৃদ্ধি পেয়েছে না মানে কমে গেছে আর কি। তো যেহেতু কি প্লাস মান আসছে সেহেতু কি হয়েছে এন্ট্রপির মান বেশি হয়ে গেছে বা বৃদ্ধি পেয়ে গেছে। তো আশা করি তোমরা বিষয় বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি প্রত্যেকটা বিষয় কমপ্লিট করেছি, সুন্দরভাবে উপস্থাপন করেছি, যাতে করে তোমরা বেশি নাম্বার গেইন করতে পারো। তো যেহেতু তোমাদের এই পড়াগুলো কমপ্লিট করাই আছে, সেহেতু আমি এগুলো নিয়ে সময় নষ্ট না করি, তোমাদেরকে আমি পেজগুলো দেখিয়ে দিই, তোমরা জাস্ট এইভাবেই কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, আর একটু চেষ্টা করবা যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টটা একদম অবিকল সেম না হয়ে যায় একাধিক জনের, কারণ যখন একাধিক জনের একই রকম হয়ে যাবে তখন টিচাররা বলতেই পারে যে তোমরা নতুন করে আবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো, তখন তোমাদের ক্ষেত্রে একটা আলাদা প্রেশার হয়ে যাবে। তো চেষ্টা করবা কিছু ভাষাগত দিক, কিছু তথ্য নতুন করে উপস্থাপন করতে, কিছু অ্যাড করতে বা কিছু পরিমার্জনা করার, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা আরও পূর্ণাঙ্গ আকারে তোমরা তৈরি করতে পারবে। তো দেখো এটা লাস্ট প্রশ্নের অ্যান্সার, দুটা চিত্র দিয়ে বর্ণনা করতে বলেছিল, সেই দুটো চিত্রের মাধ্যমে বর্ণনা করেছি। এটাই ছিল তোমাদের 2021 সালের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যদিও বা আমার দিতে একটু লেট হয়েছে, তারপরে আমি চেষ্টা করেছি যাতে করে তোমরা সঠিক উত্তরটা পাও এবং পূর্ণাঙ্গ আকারে লিখতে পারো, এই জন্য আমি একটু লেট করেই সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো প্রতিনিয়ত এই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো, অর্থাৎ এসএসসি এইচএসসি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা সবার আগে এই অ্যাসাইনমেন্টগুলোর সঠিক অ্যান্সার সুন্দরভাবে উপস্থাপন সহ পেয়ে যেতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ইজি ক্লাসরুম ভিডিওর সাথেই থেকো। আল্লাহ হাফেজ।